হামিংবার্ড পর্ব ৩। শোভা খেয়াল করলো নতুন ভাবির ঠোঁটের কোণে আর গলার কাছে হালকা ক্ষতের দাগ। বিষয়টা বুঝে ওঠার আগে আচমকা বলে ফেলল, নতুন ভাবির কি হয়েছে, ঠোঁটে গলায় এসব দাগ কেন? তার কথা শেষ হতেই ঘরের পরিবেশ থমথমে হয়ে গেল। সবার চোখ একসাথে অরার দিকে ঘুরে গেল। মুহূর্তেই গরম লালচে দৃষ্টি ছুড়ে দিল আরিশ শোভার দিকে। সেই এক দৃষ্টি যেন কথাও বলেও দিল সব। শোভার মুখ শুকিয়ে এলো, দাঁত দিয়ে নিজের জিহ্বা কামড় নিয়ে নিল অনুতাপের মতো। ওরা অপ্রস্তুত হয়ে মাথা নিচু করে ফেলল। লজ্জা, অস্বস্তি আর ভয়ের মিশেলে বুক ধকধক করছে তার। আফজাল খান মুখ ভার করে কেবল বললেন, তাসলিমা, ওরাকে ঘরে নিয়ে যাও। বলেই দ্রুত উঠে দাঁড়িয়ে চলে গেলেন তিনি। পেছন পেছন আফতাব গেলেন, যেন মুখোমুখি হতে চাইছেন না কারোর সাথে। তাসলিমা খাতুন গড়া খাকারি দিলেন। তালহা আর সাবিহা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে শোভার দিকে। বাতাসে এক ধরনের চাপা অস্বস্তি জমে উঠেছে। চলো ওরা। তাসলিমা খাতুন হাত বাড়ালেন। ওরা আস্তে আস্তে দাঁড়ালো। একবার চুপিসারে চারপাশে তাকিয়ে দেখল আরিশ নেই। বুকের ভেতর হালকা দীর্ঘশ্বাস জমল তার। তারপর নিঃশব্দে শাশুড়ির সাথে ভেতরের ঘরে দিকে এগিয়ে গেল ওরা। তুই কি আহাম্মক? কোনো কমন সেন্স নেই? সবাই চেলে যেতেই সাবিহা চেপে ধরল শোভাকে। তালহা দুই বোনের কথোপকথন না শুনে নিজের ঘরের দিকে এগোলো। সরি আপু, আমি আসলে হুট করে বুঝতেই পারিনি, কাচুমাচু ভাব করে বলল শোভা। সাবিহা কিছু না বলেই গটগট করে হেঁটে চলে গেল। শোভা নিজেকে 101টা বকা দিতে দিতে দোতলার দিকে এগোলো। রাতের খাওয়া দাওয়ার পর সাবিহা নিজেই ওরাকে সাজাতে বসলো। হালকা ম্যাজেন্টা কালারের জামদানি শাড়ি পরেছে ওরা, সাথে সাদা লাল গোলাপের ফুল দিয়ে সাজানো খোপা। সোনালি কাচের ঘোমটাটা মাথায় টানা, হাতে রঙিন মেহেদির নকশা, কানে মানানসই দুল, গলায় ভারী হার। সাবিয়া বেশ যত্ন সহকারে তাকে সাজিয়ে দিচ্ছে। যদিও আরিশের বিয়েতে একটু আধটু কষ্ট পেয়েছিল সাবিহা, কিন্তু নিজেকে সামলাতে পেরেছে মেয়েটা। ওরার প্রতি রাগ বা ক্ষোভ নেই সাবিহার মনে। দেখো তো ভাবি, তোমাকে কত সুন্দর লাগছে। মাশা আল্লাহ, মাশা আল্লাহ। সাবিহার প্রশংসা শুনে কিঞ্চিত লজ্জা পেল ওরা। মুচকি হেসে বলল, আপনিও অনেক সুন্দর আপু। সাবিয়া হাসল। ওরার খোপায় গোলাপ গুজে দিতে দিতে বলল, তুমি খুব মিষ্টি। আচ্ছা শোনো। জি বলুন। সাবিহা ওরার কানে কিছু একটা ফিসফিস করে বলতেই লজ্জায় চোখ বন্ধ করে ফেলল ওরা। ওর অবস্থা দেখে শব্দ করে হেসে উঠল সাবিহা। ইস, কি কত লজ্জা! তোমার বরের তো একটুও লজ্জা নেই ভাবি। বাসুরের আগে কি অবস্থা করেছে তোমার, না জানি রাতে এহেম এহেম। ওরা কি যেন বলবে খুঁজে পেল না, কেবল মাথা নিচু করে রইল। ওর চোখের সামনে ভেসে উঠল আরিশের সেই উন্মুক্ত শরীরের ছবিখানা, যেটা সে ফেসবুক প্রোফাইলের পিকচারে দেখেছিল। এরও মধ্যে রুমের ভেতর এক ঝলক তাকাতেই ওরার দৃষ্টি আটকে গেল। ঘরটা যেন ফুলের বাগান, চারপাশে সাদা অর্কিড আর লাল গোলাপের ঝাড়ল ঝুলছে। ছাদের কোণ থেকে নেমে আসা ঝাড়বাতির ক্রিস্টালগুলো হালকা আলোয় চিকচিক করছে। বিছানাটা ঢাকা শার্টিনের চাদরে, উপরে গোলাপের পাপড়ি ছড়ানো। বিছানার পাশের কাচের সেলফে সাজানো মোমবাতি মৃদু সুবাসে যেন ভেসে যাচ্ছে চারদিক। দেয়ালে ঝুলছে গাঢ় রঙের কারুকার্যময় পর্দা, কুশনগুলোতে সূচিকর্ম নকশা করা। পুরো ঘরটা রাজকীয় আভিজাত্যের ছোঁয়ায় ভরা। সাবিয়া একটু হেসে ফিসফিস করে আবারও বলল, দেখো তো ভাবি, মনে হচ্ছে না যেন কোনো প্রাসাদের রানী তুমি? ওরা লাজুক হাসি দিল। ঠিক তখনই দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। সাবিয়া আর সাজগোজের দরকার নেই, অনেক রাত হয়েছে, নিজের ঘরে যাও এবার। আরিশের গম্ভীর কণ্ঠে এমন কথা শুনে খিলখিল করে হেসে উঠল সাবিহা। ফিসফিস করে বলল ওরাকে, এসে গেছে, শুভরাত্রি। ওরা নিচু কণ্ঠে বলল, শুভরাত্রি আপু। সাবিহা হাসি মুখে গিয়ে দরজা খুলে দিল। ওরা ততক্ষণে ধীর পায়ে এগিয়ে ফুলে সাজানো বিছানায় পা দুলিয়ে বসেছে। সাবিহা রুম থেকে বের হয়ে যেতেই ঠাস করে দরজা বন্ধ করে দিল আরিশ। সাবিহা ওড়না দিয়ে মুখ ঢেকে হাসতে হাসতে চলে গেল। আরিশ ঘরে ঢুকেই ঠাস করে দরজা আটকে দিল। সেই শব্দটা যেন ওরার বুকের ভেতর বোমার মতো বিস্ফোরিত হলো। এক মুহূর্তেই তার নিঃশ্বাস অস্থির হয়ে উঠল। বুক ধুকপুক ধুকপুক করতে লাগলো ভীষণভাবে। বিছানায় বসা থেকে হঠাৎ করে উঠে দাঁড়ালো ওরা।
আরিশ ধীর পায়ে এগিয়ে আসছে, কালো রঙের টাইট ফিটিং টি শার্ট আর জিন্স। সাধারণ পোশাক, তবুও তার ভঙ্গি, চোখের দৃষ্টি, হাঁটার ভয়াত্ম আভা চারপাশের আবহাওয়াকে হঠাৎ করে অদ্ভুত এক গা ছমছমে উত্তেজনায় ভরিয়ে তুলল। আসসালামু আলাইকুম, ভীষণ মিষ্টি করে সালাম দিল ওরা। তার কণ্ঠে ছিল কাঁপন, তবুও এক অদ্ভুত আকুলতা। আরিশ ওরাকে অবাক করে দিয়ে কোনো উত্তর না দিয়ে সরাসরি সামনে ঝুঁকে গেল। মুহূর্তের মধ্যে কোলে তুলে নিল তাকে। অরার মাথা চক্কর খেয়ে উঠল। হঠাৎ পাওয়া ঘূর্ণিঝড়ের মতো অবস্থা। টাল সামলাতে না পেরে ওরা দু হাত দিয়ে শক্ত করে আরিশের গলা জড়িয়ে ধরল। তখন ওই আরিশ ফিসফিস করে বলল, ওয়ালাইকুম আসসালাম পাখি। আরিশের ঠোঁটের কোণে স্পষ্ট খেলা করছে একরকম ভয়ঙ্কর কুর হাসি। ওরা চোখ তুলতেই যেন ডুবে গেল সেই দৃষ্টিতে। কি অদ্ভুত সম্মোহনী শক্তি! তার চোখ দুটো টেনে নিল ওরার সমস্ত সত্তা। নিষ্পলক দৃষ্টিতে কেবল তাকিয়ে রইল সে, যেন সে শ্বাস নেওয়া ভুলে গেছে। আরিশ ধীরে ধীরে ওরাকে নিয়ে ওয়াশরুমের দিকে এগোতে লাগলো। ওরা তখনও শুধু তাকিয়ে আছে, কোনো শব্দ নেই, কেবল হৃদস্পন্দন গুনগুন করছে কানে। হঠাৎ ওয়াশরুমের দরজা ঠেলেই ভিতরে ঢুকে গেল আরিশ, ওরাকে নিয়ে কোলে নিয়েই। মনে হলো আগে থেকেই সে দরজা খুলে রেখেছিল। ওরা চমকালো, হঠাৎ হুঁশ ফিরল। চারিদিকে তাকাতেই আটকে উঠল। আয়নায় প্রতিফলিত হলো দুজনের ছায়া। চারপাশে আধো আলো, ভিজে টাইলসের গন্ধ, আর আরিশের বুকে শক্ত করে আঁকড়ে থাকা নিজেকে দেখে বুকের ভেতরটা আবারও কেঁপে উঠল তার। এখানে কেন এলো আরিশ? আরিশ এখানে? হুস, চুপ! আরিশ ওরাকে চুপ করিয়ে দিল তৎক্ষণাৎ। আলতো করে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেওয়াতে ওরার হৃদস্পন্দনে যেন প্রেমের জোয়ার বইল। কিন্তু বেশিক্ষণ স্থায়ী হলো না সেটা। আকস্মিক ওরা অনুভব করলো ঠোঁটের ব্যথা হচ্ছে। ওরার চোখ ছলছল করছে। ভদ্রলোক কি ভালোভাবে স্পর্শ করতে জানেন না? ভেবে পেল না ওরা। আরিশ এবার ওরাকে কোল থেকে নামিয়ে আস্তে করে দাঁড় করিয়ে দিল। চারদিকে চোখ ঘুরিয়ে ওরা থমকে গেল। এটা ওয়াশরুম নাকি বেডরুম পার্থক্য খুঁজে পেল না সে। বিশাল আয়তনের জায়গা জুড়ে সাদা কালো মার্বেল দেওয়ালে ঝুলছে স্বচ্ছ কাচের ঝাড়বাতি। একপাশে গোলাপ জলে ভরা সুবিশাল বাথটাব, তার পাশে মোমবাতির আলো কাঁপছে। কাচের দেয়ালের ওপাশে দেখা যাচ্ছে শহরের আলো, অথচ সব কিছুকে ছাপিয়ে বিস্ময়। বাথটাবের একেবারে পাশে রাখা রাজকীয় সাইজের বেড, যার উপর সিল্কের চাদরও ছড়ানো গোলাপের পাপড়ি। ওরার ভেতরটা কেঁপে উঠল, হাসিও পেল, হাসলো না। বুকের ভেতর ধুকপুক যেন বেড়ে চলছে। আরিশ ধীরে ধীরে এগিয়ে এসে ওরার হাত ধরে বেডের দিকে নিয়ে গেল। ওরা চোখ বন্ধ করে নিজেকে ধাতস্থ করার চেষ্টা করলো। সে জানে আজ তাকে আরিশের কাছে পুরোপুরি সমর্পিত হতে হবে। একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। পরক্ষণে আরিশ ওরার বুকে জড়িয়ে নিল। প্রথমে কেমন মায়া ভরা ছোঁয়া, তারপর হঠাৎই সেই কোমলতা বদলে গেল উগ্রতায়। তার ঠোঁট চুম্বন আর কামড়ের ওরার নিঃশ্বাস আটকে আসতে লাগলো। ভেতরটা শিহরণে কেঁপে উঠল ওরার। কষ্ট আর সুখ মিলেমিশে এক হয়ে গেল যেন। কখনো চুলগুলো ধরে এমনভাবে চুম্বন করছে যে ওরা ব্যথায় চেঁচিয়ে উঠছে, আবার কখনো গলা চেপে ধরে চুম্বন করছে যে ওরার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিন্তু আরিশ তাতে একটুও দমে গেল না। নিজের মতো করে রাজত্ব চালিয়ে যাচ্ছিল সে। ওরা শুধু থরথর করে কেঁপে উঠছিল, কখনো সুখে, কখনো যন্ত্রণায়। আরিশের উন্মত্ত সৌন্দর্য, তার ভয়ানক রূপ ওরাকে এক অদ্ভুত ধাঁধার ভেতরে ফেলে দিল। এ কি প্রেম নাকি শাস্তি? আরিশ ওরার কাঁপতে থাকা দেহটাকে দেখে ভীষণ আনন্দ পাচ্ছিল। তার চোখে লালচে আলো ঝলসে উঠছিল যেন। চারপাশের মোমবাতির শিখাগুলো অদ্ভুতভাবে দুলছিল। কাচের দেয়ালে প্রতিফলিত হচ্ছিল ওরার মুখের ভীত আনন্দ মিশ্রিত ছায়া। ওয়াশরুমের মসৃণ মার্বেল মেঝেতে ইতিমধ্যেই লুটিয়ে পড়েছে ওরার সোনালি কাজ করা শাড়ি আর ব্লাউজ। ছড়িয়ে আছে তার অলংকার। সেই দৃশ্য যেন আরও উস্কে দিচ্ছে আরিশকে। অবশেষে তার পাগলামি চূড়ান্ত পর্যায়ে পৌঁছালো। সমস্ত শরীর জুড়ে আঘাতের যন্ত্রণা ছড়িয়ে পড়ল ওরার ভেতর। হঠাৎই সে চেঁচিয়ে উঠল, কষ্ট আর উত্তেজনা মিশ্রিত এক আর্তনাদ। আরিশ প্লিজ স্টপ! এভাবে কেউ টাচ করে? কিভাবে করে বেবি? শিখিয়ে দাও প্লিজ। বুড়ো হয়ে গেছি, এতদিন সমস্যা ছিল তাই বিয়ে করিনি।
এতগুলো বছর পর বিয়ে করেছি, সমস্যা যে নেই সেটা তো বোঝাতে হবে তোমাকে। হারিস হিসিয়ে বলল কথাগুলো। তারপর ওরাকে কোলে তুলে নিয়ে অন্যদিকে এগোলো। ওরা অসহায় কণ্ঠে বলল, আমার খুব কষ্ট হচ্ছে আরিশ। কষ্ট দিতেই তো চাইছি। কি বলেছিলাম ভুলে গেছো? আমার জাহান্নামে স্বাগতম। ওরার গাল বেয়ে জল পড়ছে। আরিশ ওরাকে দাঁড় করিয়ে রাখলো। তারপর ওরার দুই হাতকে হ্যান্ডকাফের সাহায্যে ওয়াশরুমের মজবুত টাইলসের স্টিল রেলিংয়ের বা গ্র্যাব বারে আটকে দিল। ফলশ্রুতিতে ওরা বাধ্য হয়ে ওভাবে দাঁড়িয়ে থাকতে হলো। ওরার বুক ধুকপুক করতে লাগলো, শ্বাসও বন্ধ হয়ে আসছিল। আরিশ মুচকি হাসলো, যেন আসন্ন বিপদের ইঙ্গিত দিচ্ছে। ওয়াশরুমের মার্বেল মেঝেতে চকচকে সিলভার ফিকচার, বড় আয়নায় পাশে রঙিন আলো, সব মিলিয়ে অরার দৃষ্টি যেন এক ভয়ানক খেলার কেন্দ্রে আটকে গেল। অরা চেঁচিয়ে উঠল, তার ভয় এক অসহ্য স্পন্দন তৈরি করলো। আরিশ, আপনার পায়ে পড়ি, এমন করবেন না। আমি মরে যাব। এসব আমি সহ্য করতে পারছি না, আমার দম বন্ধ লাগছে। আরিশ অরার খুব কাছাকাছি চলে এলো। এক হাতে থুতনি ধরে অন্য হাতে এলোমেলোভাবে ছুঁয়ে দিল তাকে। ওরা এবার শব্দ করে কেঁদে উঠল। আরিশ অদ্ভুতভাবে হেসে উঠল। আই ওয়েন্ট লেট ইউ ড্রাই, বাট আই উইল শো ইউ ডেথ এভরি সিঙ্গেল ডে। কেন করছেন এমন? কেন? নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে চেঁচিয়ে উঠল ওরা। আরিশের মেজাজ বিগড়ে গেল তাতে। ওরাকে পেছনে ফিরিয়ে দেয়ালের সাথে চেপে ধরল আরিশ। গলা চেপে ধরে বলল, আওয়াজ নিচে। যদিও রুমটা সাউন্ড প্রুফ, তবুও আমি চেঁচামেচি অপছন্দ করি। বাট ইউ ক্যান চুজ টু স্পিক আপ, স্পেশাল মোমেন্ট। ওরা কিছু বলতে পারল না। আরিশ ওরাকে পুরোপুরি নিজের দখলে নিল। কেউ শুনল না ওরার চিৎকার কান্না। শেষ রাতে জ্ঞান হারিয়ে ফেলল মেয়েটা। আরিশ তখন ওরাকে রুমে নিয়ে এলো। সে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। ওরার কোনো হুঁশ নেই। দীর্ঘশ্বাস ছাড়ল আরিশ। এতটুকু মেয়েকে এভাবে ট্রিট করতে চায়নি সে, তবে ওরা নিজেই সেটা বাধ্য করেছে ভেবে মৃদু হাসল। ওরাকে রেখে ধীরে ধীরে ওয়াশরুমের দিকে এগোলো সে। আরিশ গোসল করার পর মৃদু ওরার পাশে শুয়ে পড়ল। একটা সময় ওরার এতটুকু শরীরখানা নিজের বুকের মাঝখানে টেনে নিল। পূর্ব আকাশটা হালকা কমলা রঙের রঙিন হয়ে উঠেছে। রাতের কালো আধার ধীরে ধীরে সরে গিয়ে আলোর কোমল ছোঁয়ায় ভিজেছে চারপাশ। দূরে গাছের ডগায় ভিজে ভিজে শিশিরের ফোঁটা সূর্যের প্রথম কিরণে ঝলমল করছে। আর শুরু হয়েছে শহরের জীবনের কর্মব্যস্ততা। ভোরের আলো ফুটতেই ধীরে ধীরে চোখ মেলল ওরা। চোখের কোণে ব্যথা, ঠোঁটে জ্বালা করছে, গলায় লাল দাগ। পুরো শরীর যেন ভেঙে চুরে গেছে। নড়তে গেলেই কোকিয়ে উঠল সে। এক মুহূর্তে মনে হলো এ শরীরটা যেন তার নিজেরই না, অন্য কারো দখলে চলে গেছে। বুকের ভেতরটা হাহাকার করে উঠল। বিছানার একপাশে আরিশ শান্তভাবে ঘুমিয়ে আছে। কালো চুল এলোমেলো হয়ে কপালে পড়েছে। ঠোঁটে এখনো অদ্ভুত তৃপ্তির হাসি। ওরা তাকিয়েই বুকের ভেতরটা শিউরে উঠল। এই মানুষটা কি সত্যি তার স্বামী, নাকি কোনো দানব? ওরা কষ্টে উঠে বসার চেষ্টা করলো। তীব্র যন্ত্রণায় শরীরটাকে আবার বিছানায় ফেলে দিল। ঠোঁট কেঁপে উঠল তার। হঠাৎই অনুভব করলো কারো দৃষ্টি তার উপর। চোখ মেলে দেখলো আরিশ জেগে গেছে, ঠান্ডা স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে। কোথায় যাচ্ছ? কণ্ঠটা মসৃণ, কিন্তু তাতেও যেন হুমকির সুর লুকোনো। ওরা ভয়াত্ম গলায় বলল, আমি পানি খেতে চাই। আরিশ উঠে বসলো। ধীর পায়ে এগিয়ে এসে টি টেবিল থেকে গ্লাস তুলে ধরল তার ঠোঁটের কাছে। নিজের হাতে পানি খাইয়ে দিল, কিন্তু চোখের দৃষ্টি ছিল অদ্ভুত। ওরা ঠিক বুঝতে পারছে না আরিশকে। লোকটা অদ্ভুত। জানি কাল রাতে আমি তোমাকে কষ্ট দিয়েছি, কিন্তু পাখি, তুমি আমার ইগো হার্ট করেছিলে, যেটা আমি সহ্য করতে পারি না। তোমাকে ভাঙবো, তারপর গড়বো আমার মতো করে। তবুও তোমাকে আমার হয়ে থাকতে হবে। ওরা চোখ নামিয়ে নিল। উত্তর দেওয়ার শক্তি নেই তার। বুকের ভেতর কেবল কান্না জমে আছে। আরিশ তাকে নিজের খাঁচায় বন্দি করে ফেলেছে। আরিশ আলতো করে ওরা চিবুকটা তুলল। গলার কাছে দাগে আঙ্গুল ছুঁয়ে মুচকি হাসল। ব্যথা করছে? ওরা ধীরে ধীরে মাথা নাড়ল। ভালো। আরিশ ঠান্ডা কণ্ঠে বলল, এই ব্যথা মনে করিয়ে দিবে তুমি আমার জাহান্নামে এসেছো। তারপর আচমকা হাত বাড়িয়ে ওরাকে বুকে টেনে নিল। ওরা ব্যথায় কেঁপে উঠলেও কিছু বলল না। আরিশ কানের কাছে ঝুঁকে ফিসফিস করল,
তুমি পালাতে চাইলেও কিন্তু পারবে না, বুঝেছ? ওরা চোখ বুজে ফেলল। নিজের ভেতর এক অদ্ভুত ভয় আর অজানা আকর্ষণের লড়াই শুরু হলো। মানুষটা যদি কেবল আঘাত করতো তাহলে আলাদা কথা ছিল, কিন্তু এই যে বুকের মাঝখানে টেনে নেওয়া, যত্ন করা, এসব কি? আরিশ আসলে কি চায়? ওরা ভেবে পেল না কিছু। কথা বলছো না কেন? কথার জবাবে কথা বলবে। চুপ করে থাকা বিরক্তি লাগে আমার। ধমকে উঠল আরিশ। ওরা আরিশের বুকে মুখ গুজে রেখেই বলল, ঠিক আছে। আরিশ ওরাকে বিছানায় বসালো। এবার গভীরভাবে দৃষ্টিপাত করলো তার দিকে। মেয়েটির চুলগুলো এলোমেলো, খোলা, চোখ মুখ বিধ্বস্ত লাগছে। পোশাকেরও শ্রী নেই কোনো। আরিশ হুট করে পেছনে ফিরে বসিয়ে দিল। এবার ওরা চোখ বন্ধ করেই ফেলল। নিশ্চয়ই আবারও অঘটন ঘটতেই এরকম করছে ভেবে চোখ ছলছল করে উঠল ওরার। ডার্লিং। জি? আমার অপছন্দের কোনো কাজ করবে না। আচ্ছা। ওরা মনে মনে ভাবলো আরিশের অপছন্দ কি কি সেটাই তো জানে না সে। আরিশ ওরার চুলগুলো কোনো মতো পেঁচিয়ে খোপার মতো করে দিল। তারপর আলতো করে গলা ঘাড়ের ক্ষতর উপরে ঠোঁট ছুঁয়ে দিল অনেকবার। ওরা প্রতিবারই ব্যথা ও অজানা অনুভূতিতে চোখ বন্ধ করে ফেলেছিল। ফ্রেশ হয়ে এসো, আমি নাস্তার রুমেই দিতে বলছি। কথা বলে বিছানা ত্যাগ করলো সে। ওরা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। তবে বিছানা থেকে উঠে দাঁড়াতেই মেঝেতে বসে পড়ল। দুই পা যেন অবশ হয়ে গেছে ওর। আরিশ ওরাকে ওভাবে বসে পড়তে দেখে কোলে তুলে নিল। ওভাবেই ওয়াশরুমের দিকে এগোলো। ওরার বুকটা ধক করে উঠল তাতে। গতরাতে সেই মুহূর্তগুলোর স্মৃতি ওয়াশরুমেই লুকিয়ে আছে। আরিশ, আমার শরীর খারাপ লাগছে খুব, দুর্বল স্বরে বলল ওরা। ভেতরে ঢুকেই দরজা আটকে দিল আরিশ। তারপর সাবধানে ওরাকে ওয়াশ বেসিনের ধারে বসিয়ে দিল। হাত ভিজিয়ে নরমভাবে ওরার মুখে পানি ছিটিয়ে দিল সে। ঠান্ডা পানির সংস্পর্শে ওরা শিউরে উঠল। আরিশ নিচু হয়ে ওর চোখের দিকে তাকালো। গভীর কণ্ঠে বলল, ব্যথার ওষুধ খেয়ে নিও, সাথে ইমার্জেন্সি পিল। ওরা চোখ নামিয়ে ফেলল লজ্জায়, কিন্তু বুকের ভেতর ধরপড় করা স্পন্দন যেন লুকাতে পারল না। মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। আলিশ হাত বাড়িয়ে চুল কানের পাশে সরিয়ে দিল। তারপর ওরাকে ওভাবেই রেখে হনহনিয়ে বেরিয়ে গেল সেখান থেকে। কিচেন থেকে ব্রেকফাস্টের সব খাবার ট্রেতে সাজিয়ে ডাইনিং রুমে আনছিল তামান্না। ঠিক তখনই তালহা এসে দাঁড়ালো পাশে। তামান্না প্রথমে ওকে দেখেও দেখল না, নিজের কাজে ব্যস্ত থাকলো। তালহা পাশে ঘুরঘুর করলেও পাত্তা দিল না সে। হঠাৎ তালহা গলায় গেয়ে উঠল, একবার যদি কেউ ভালোবাসতো। আমার নয়ন দুটি জলে ভাসতো আর ভালোবাসতো। তামান্না চমকে উঠে শব্দ করে হেসে ফেলল। সত্যি বলতে তালহা অনেক আগে থেকে তাকে পছন্দ করে, আর সেটা দুজনেই জানে। শুধু মুখে বলার সাহস হয়নি কারোর। হয়ে গেছে, এবার সরুন সামনে থেকে। হেসেই কথাটা বলে আবার কাজে মন দিল তামান্না। তাদের খুনসুটি চলছিল, কিন্তু হঠাৎই দুজন থেমে গেল। আরিশের উপস্থিতি টের পেয়েছে তারা। তাই তারা আর কোনো কথা না বাড়িয়ে দুটো হাত চালিয়ে কাজ শেষ করতে লাগলো তামান্না। গোসল সেরে নিয়েছে ওরা। সেল ফোনটা বেজে উঠে তখনই ওরা ভিজে চুল মুছতে মুছতে ফোনটা ধরল। ওপাশ থেকে মায়ের স্নিগ্ধ কণ্ঠ শোনা গেল, কেমন আছিস ওরা? ওরা এক মুহূর্ত থমকালো। গড়ার স্বরটা শক্ত রাখতে চাইলেও শরীরের ভেতরকার ক্লান্তি আর যন্ত্রণার চাপা স্রোত স্পষ্ট হয়ে উঠছিল। তবুও হাসি জোর করে বলল, ভালো। তোমরা কেমন আছো? তোকে ছাড়া যেভাবে থাকা সম্ভব সেভাবেই আছি। দীর্ঘশ্বাস ছাড়ল ওরা। রুকসানা মল্লিক আরও কিছু জানতে চাইলেন। আরিশ কেমন আছে? ভালো ব্যবহার করছে তো তোর সাথে? অরার বুকটা চেপে ধরল। উত্তরটা সহজ ছিল না। মায়ের কাছে সে কিছু বলতে চাইল না। চোখ দুটো ভিজে উঠলেও জোর করে স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ মা, সব ঠিক আছে, তুমি চিন্তা করো না। ওপাশে মা নিশ্চিন্ত কণ্ঠে দীর্ঘশ্বাস ফেললেন। কিন্তু অরার বুকের ভেতরটা আরও ভারী হয়ে উঠল। বেশ, তোর ভাইয়া যাবে বিকালে, ঠিক আছে, রাখছি। ওরা আর কিছু না বলে কল কেটে দিল। চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে মেয়েটার, কিন্তু তাও পারবে না। সোনার তৈরি খাঁচায় বন্দি হয়ে গেছে সে, সেটা ভালো করেই অনুভব করতে পেরেছে। কার সাথে কথা বলছিলে হামিমবার্ড? আকস্মিক আরিশের গম্ভীর কণ্ঠ শুনে হকচকিয়ে গেল ওরা। বুকটা ধক করে উঠল তার। আমতা আমতা করে বলল, মায়ের সাথে। আরিশ ভুরু কুঁচকে তাকালো, তবে আর কিছু বলল না। তার পিছু পিছু তামান্না হাতে খাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। চুপচাপ ভেতরে এসে দাঁড়ালো দরজার কাছে। ওগুলো এখানে রাখ।
আরিশ হাত ইশারায় বিছানার একপাশে দেখিয়ে দিল। তামান্না নিঃশব্দে সবকিছু গুছিয়ে রেখে বেরিয়ে গেল ঘর থেকে। কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা নেমে এলো ঘরে। কেবল ঘড়ির কাঁটার টিকটিক শব্দ আর অরার অনিয়মিত শ্বাস প্রশ্বাস শোনা যাচ্ছিল। আরিশ ধীরে ধীরে অরার দিকে এগিয়ে এলো। তার দৃষ্টি এতটাই গভীর ছিল যে অরা চোখ সরিয়ে নিতে চাইলেও পারল না। মায়ের সাথে কথা বলছিলে নাকি আমার থেকে কিছু লুকোচ্ছ? কথাটা ছিল শান্ত, অথচ ভেতরে অদ্ভুত এক চাপা আগ্রাসন লুকিয়েছিল। ওরা ঠোঁট কামড়ে নীরব রইল। কিছু বলার সাহস হলো না। আরিশ আচমকায় ওর গলা চেপে ধরার ভঙ্গিতে বলল, আবারও চুপ রইলি কেন? ওরা ছলছল নয়নে বলল, সত্যি বললাম, মায়ের সাথে কথা বলেছি শুধু, অন্য কিছু না। আরিশ শান্ত হলো। লোকটার রাগ করতেও সময় লাগে না, আবার শান্ত হতেও সময় লাগে না। অদ্ভুত। সত্যি বলছি, মায়ের সাথে কথা বলেছি শুধু, অন্য কিছু লুকাচ্ছি না। আরিশ কিছুটা শান্তি হলো। ওরা মাঝে মাঝে ওকে বুঝতেই পারে না। আরিশ এসে অরার পাশে বসলো। অরার ভেজা চুলের দিকে তাকিয়ে তার দৃষ্টি থমকে গেল, যেন মুহূর্তটা এক দীর্ঘ হলো। ওরা সংকোচে একটু নামিয়ে নিল চোখ, ভয়ে ভয়ে কেবল তাকিয়ে আছে তার দিকে। চুল শুকিয়ে নাও, ঠান্ডা লেগে যাবে, এমনিতেই শরীর খারাপ তোমার। সেজন্য আজকে রিসেপশনের পার্টি আগামীকাল হবে, কালকের মধ্যে সুস্থ হতে হবে তোমাকে। ওরা আস্তে মাথা নেড়ে আচ্ছা বলল। আরিশের গায়ে কালো রঙের টি শার্ট দেখে ওরার মনে খচখচ করছে। ভদ্রলোক কি সবসময় শুধু কালোই পরে? পুতুলের মতো চুপচাপ চুপচাপ থাকো কেন সব সময়? রাতেও রেসপন্স করো না, আর দিনেও ঠিক মতো কথা বলো না। আরিশ খাবার তুলে দিচ্ছিল অরার মুখে। ওরা হঠাৎ বেসম খেলো। বিরক্তি হলো, শেষমেশ সে পানি এগিয়ে দিল। ওরা নিজেকে ধাতস্থ করে বলল, আপনাকে ভয় লাগে খুব, সেজন্য কথা কম বলছি। ভুরু উঁচিয়ে আরিশ তাকালো। ও, আর রাতে? ওরা মাথা নিচু করে ফেলল। কেমন এক লজ্জা, কেমন বিব্রত ভাব তার ভেতরে ছড়িয়ে পড়ল। আরিশ কিছু বলার আগেই ফোন বেজে উঠল। গুরুত্বপূর্ণ কারো কল, তাই ওরাকে খাওয়ানো থামিয়ে একপাশে গিয়ে কথা বলতে লাগলো। অরার পেটের ভেতর তখন ভীষণ খিদে কাজ করছে। আরিশের সামনে সাহস না পেলেও এবার নিজে থেকেই খাওয়া শুরু করলো। মিনিট 10 পরে আরিশ ফিরে এলো। অরাকে খেতে দেখে চোখে কেমন যেন নরম একটা দৃষ্টি ভেসে উঠল। ওরা অপ্রস্তুত হয়ে থেমে গেল। আস্তে আস্তে খাও, আমার আদর থেকে শুরু করে খাওয়া দাওয়া, টাকা পয়সা, যত্ন, সব কিছুই বেশি বেশি পাবে। শুধু পাবে না আমার ভালোবাসা, কারণ আমি এটাতে বিশ্বাস করি না। যাই হোক, আমি বেরোচ্ছি, রাতে দেখা হচ্ছে ডার্লিং। ওরা ইতস্তত করে বলল, ঠিক আছে, সাবধানে যাবেন, আর দুপুরে ঠিক মতো খেয়ে নেবেন। কথাগুলো বলার সময় ওর গলায় কেমন একটা কাঁপুনি, তবুও যত্ন মেশানো স্পষ্ট। আরিশ থমকে গেল মুহূর্তে। এতদিনে কেউ তাকে সাবধানে যেতে বলেছে, খাওয়ার কথা মনি করিয়েছে। বুকের ভেতর কেমন এক অদ্ভুত অনুভূতি খেলে গেল। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে অরার কপালে আলতো করে চুম্বন এঁকে দিল সে। ওকে। ওয়ার্ডরোব থেকে পোশাক নিয়ে বেরোনোর জন্য রেডি হলো আরিশ। ওরা তাকিয়ে রইল ওর দিকে। ভদ্রলোক একেবারে খারাপ না, আবার পুরোপুরি ভালোও বলা যায় না। একরাশ দীর্ঘশ্বাস ফেলে ওরা মন দিল খাওয়ায়। খাওয়া শেষ হতে আরিশ বেরিয়ে গেল। ওর কথা মতো ওষুধ খেয়ে নিল ওরা। শরীর ভারী লাগছে, চোখও জড়িয়ে আসছে। বিছানায় শুয়ে চোখ বন্ধ করতে ঘুম এসে গেল ধীরে ধীরে। ক্লান্ত শরীর, অচেনা অনুভূতি আর ভেতরের ভয় মিলেমিশে এক অদ্ভুত শূন্যতা তৈরি করলো তার ভেতর। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, এর মধ্যে একবারও ওরা ঘর থেকে বেরোয়নি। নীরব রুমটা যেন ওকে আরো ভারী করে তুলেছে। তামান্না দুবার খোঁজ নিতে এসেছিল, কিন্তু ওরা তখন ঘুমিয়ে থাকায় কিছু জানাতে পারেনি। তার শ্বাস প্রশ্বাসের মৃদু ওঠানামা দেখে মনে হচ্ছিল ক্লান্ত শরীরটা যেন ঘুমের ভেতরেও আরাম খুঁজে পাচ্ছে না। আরিশ অফিসে যাওয়ার আগে ড্রয়িং রুমে দাঁড়িয়ে দৃঢ় গলায় সবাইকে বলে গিয়েছিল অরার শরীর খারাপ, তাই আজ রুমেই থাকবে সে, এবং তার প্রয়োজনীয় সব কিছু যেন রুমে পৌঁছে দেওয়া হয়। কথাটি শুনে তসলিমা খাতুন আর ডাকাডাকি করেননি। আফজাল খানও ভুরু কুচকে সবটা বুঝে নিয়েছেন। ভেতরে ভেতরে স্থির করলেন রাতে আরিশ বাসায় ফিরলে তখনই আলাপ করবেন। তামু, ভাবির খাবার দিয়ে এসো। চেয়ার টেনে বসতে বসতে বলল তালহা। তার কণ্ঠে ছিল দায়িত্বের ছাপ।
সকলেই তখন দুপুরের খাবারের জন্য ডাইনিং টেবিলে জড়ো হয়েছে। তামান্না তালহার কথায় মাথা নেড়ে সাড়া দিল আর অরার জন্য প্লেটে খাবার সাজালো, সুন্দরভাবে ট্রেতে গুছিয়ে নিল। তারপর ধীর পদক্ষেপে দোতলার দিকে উঠতে লাগলো। নিচে এর মধ্যে তসলিমা খাতুন সবার সামনে খাবার পরিবেশন করছে। সুভা আর সাবিহা পাশাপাশি বসে নিজেদের মধ্যে ফিসফিস করতে শুরু করলো। সুভা হঠাৎ সাবিহার গা ঘেঁষে ঝুঁকে ফিসফিস করে বলল, আপু, ভাবির সাথে একবার কথা বলতে যাবে? সাবিহা একটু ভুরু কুচকে চারপাশে তাকালো, তারপর চাপা স্বরে বলল, আরিশ জানলে বকবে। সুভার ঠোঁটেও দুষ্টু হাসি খেলে গেল, চোখে কৌতুকের ঝিলিক এনে ভেঙচি কাটল। আরিশ আরিশ ডাকো কেন? ভাইয়া বলো এখন। সাবিহা দীর্ঘশ্বাস ফেলল, কণ্ঠে অনিচ্ছা মেশানো ক্লান্তি। তা ঠিক আছে, কিন্তু ভাবির কাছে গেলে যদি কিছু বলে? কচু বলবে ভাইয়া তো রাতে ফিরবে, আমরা খেয়ে দিয়ে তারপর ভাবির কাছে যাব, বিকেলের মধ্যেই বেরিয়ে আসব। সুভার কণ্ঠে একরাশ উৎসাহ, যেন ছোট্ট কোনো অ্যাডভেঞ্চারের প্ল্যান করছে। সাবিয়া একটু ভেবে নিল, তারপর মাথা নেড়ে সম্মতি জানালো। সুভার চোখ চকচক করে উঠল আনন্দে। ওদের ফিসফিসানি দেখে তালহার ধৈর্য শেষ হয়ে এলো। গম্ভীর গলায় ধমক দিল, খাবার সময় এত কথা কিসের? সাবিহা মুখ গোমরা হয়ে গেল, ঠোঁট ফুলিয়ে তাকালো সে। বাড়িতে কি গম্ভীর হয়ে কথা বলার মানুষের অভাব আছে ভাইয়া? তুমি বরং মজা করেই কথা বলো, গম্ভীর হওয়ার দরকার নেই। তার জন্য আরিশ ভাই তো আছেই। তালহার মুখে অবশেষে হাসি ফুটে উঠল। টেবিলের পরিবেশ হালকা হলো, সাথে হেসে উঠল সুভা ও সাবিহাও। হাসির রোল এক মুহূর্তের জন্য বাড়ির ভারী পরিবেশটা ভেঙে দিল। তামান্না খাবারের ট্রে হাতে ধীরে ধীরে অরার ঘরের দিকে এগোলো। দরজায় নক করতেই ভেতর থেকে অরার নিস্তেজ কণ্ঠ ভেসে এলো, আসো। তামান্না ভেতরে ঢুকে দেখলো অরা বিছানায় হেলান দিয়ে শুয়ে আছে। চুল এখনও ভেজা ভেজা, চোখে একরাশ ক্লান্তি, হয়তো কিছুক্ষণ আগে গোসল সেরে এসেছিল। পাশে বসে তামান্না খাবার সাজিয়ে রাখতে রাখতে বলল, ভাবি, একটু উঠে বসুন, খেয়ে নিন। ওরা ধীর গতিতে উঠে বসলো, প্লেটে হাতে নিয়ে চুপচাপ খেতে শুরু করলো। তার মানে এক মুহূর্ত চোখ ফেরালো না তার থেকে। শরীরটা অনেক খারাপ লাগছে না? ওরা ক্ষীণ হেসে মাথা নেড়ে বলল, একটু, তবে ওষুধ খেয়েছি, হয়তো ঠিক হয়ে যাবে। তামান্না কণ্ঠ নামিয়ে বলল, ভাবি, কিছু লাগলে আমাকে বলবেন, আমি আছি। ওরা চোখে এক ফোঁটা জল জমে ওঠার আগে মুখ ফিরিয়ে নিল। কারোর সাথে খোলাখুলি কিছু বলতে ইচ্ছে করছে না, তবুও মনে হলো তামান্না যেন সত্যিই তার আপন হয়ে উঠতে পারে। ঠিক আছে আপু, বলবো। তামান্না মুচকি হাসলো। অরার গলর ক্ষত ঠোঁটের অবস্থা দেখে তামান্না যা বুঝার বুঝে ফেলেছে। আরিশ ভাইয়া এতটা হিংস্র আচরণ করেছে ভাবতেও অবাক লাগছে ওর। ঠিক তখনই দরজার শব্দ হলো। সুভা আর সাবিয়া উকি দিল ভেতরে। ভাবি, রুমে ঢুকতে পারি? ওরা অবাক চোখে তাকালো। ওরা কি সত্যি তাকে দেখতে এসেছে? ওরা মুচকি হেসে বলল, এসো এসো, তোমাদের আবার অনুমতি লাগে? সুভা দৌড়ে গিয়ে অরার পাশে বসলো। সাবিহা ধীরে সুস্থে রুমে ঢুকে দাঁড়ালো এক পাশে। সাবিহা বলল, হ্যাঁ লাগে ভাবি, ভাইয়ের রুমে অনুমতি ছাড়া ঢোকা নিষিদ্ধ। ওরা দীর্ঘশ্বাস ফেলে, বুঝতে পেরেছি, কিন্তু আমি তো ওনার মতো নই। আমি যখন একা রুমে থাকবো তখন কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। সবাই বেশ খুশি হলো অরার কথায়। শোভা বলল, ওকে ভাবি, এখন খেয়ে নিন। অরা ঠোঁটে হালকা হাসি ফুটিয়ে মাথা নেড়ে সম্মতি দিল। সাবিয়া চেয়ার টেনে বসলো। অরা ইতস্ততভাবে খেতে শুরু করেছে। শরীর দুর্বল, না খেলে আরও দুর্বল হয়ে পড়বে ভেবেই খেতে হবে তাকে। তামান্না আশেপাশে নজর বুলিয়ে দেখলো আজকের ঘর গুছানো আছে, তার মানে ওরা সব কিছু গুছিয়ে রেখেছে। আপনি তাহলে খেয়ে নিন ভাবি, সুভা আপারা তো আছেনই, আমি আসছি। আর হ্যাঁ, কিছু দরকার হলে অবশ্যই ডাক দিবেন। ওরা মাথা নেড়ে সম্মতি জানালো কেবল। তামান্না রুম থেকে বেরিয়ে গেল। সুভা আর সাবিহা ইশারায় কথা বলতে শুরু করেছে। কথার বিষয়বস্তু ওরার শরীরের দাগগুলো। সাবিহার কেন যেন খারাপ লাগলো খুব। কোথা থেকে গিয়ে যেন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের যন্ত্রণা অনুভব করতে পারছে সে। শুভারও খারাপ লাগছে, ওদের ভাইটা কেন যে এমন। ভাবি, তোমরা কয় ভাই বোন? শুভা কথাটা বলে জিহ্বায় কামড় বসালো। ফের বলল, সরি, তুমি করে বলে ফেললাম। ওরা মুচকি হেসে বলল, সমস্যা নেই, তুমি করেই ডেকো, আমিও তুমি বলেই ডাকি।
সুভা হাততালি দিয়ে উঠল। সাবিয়া ধমকে উঠল, পাগল একটা। ভাবি তুমি কিছু মনে করো না। সুভার মাথায় স্ক্রু একটু ঢিলা। সুভা প্রতিবাদ করে উঠল, আপু তুমি কিন্তু আমার মান সম্মান খেয়ে দিচ্ছ। আমি কি পাগল যে স্ক্রু ঢিলা থাকবে? ওদের দুবোনের হাসি মস্করা দেখে অজান্তে হেসে উঠল ওরা। ফলে সুভা ও সাবিহা আরও জোরে হেসে উঠল। সুভা আপু মোটেও পাগল না, তাই স্ক্রু ঢিলার প্রশ্নই ওঠে না, তাই তো? ওরা সুভাকে বলল। সুভা গর্ব করে বলল, হ্যাঁ ঠিক বলেছ। এবার বলো। ওরা খাবারের প্লেটটা টেবিলের উপর রেখে দিল, পানি পান করে আবারও বিছানায় উঠে বসলো। আমরা দুই ভাই বোন, আমি আর ফুহাদ ভাইয়া। আমি ছোট। ও আচ্ছা। শোভা সব কিছু জেনে ফেলেছে এমন ভাব করে বলল কথাটা। সাবিয়া ওর মাথায় গাঁটটা মেরে বলল, একটা হয়েছে তোর? ও আপু তুমি না। ওরা হঠাৎ শব্দ করে হেসে উঠল। হাসিটা ছিল স্বতঃস্পষ্ট, একেবারে মন থেকে আসা। হয়তো বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হলেও হালকা লাগছিল, কিন্তু মুহূর্তেই থেমে গেল সেই হাসি। মুখের কোণে জমে থাকা আনন্দ যেন আচমকা মুছে গেল। চোখ স্থির হয়ে রইল দরজার দিকে। অরার হঠাৎ এই পরিবর্তন সুবাহ সাবিহার নজর এড়ালো না। ওরাও কৌতূহলভাবে দরজায় তাকালো। আর সেখানেই আরিশ। দরজার ফাঁক গলে দাঁড়িয়ে আছে সে। তার ঠান্ডা গভীর দৃষ্টি একেবারে অরার মুখে আটকে গেছে। মুহূর্তে বাতাস ভারী হয়ে উঠল। অরার বুক ধক করে উঠল। হাসি কোথায় যেন মিলিয়ে গেল। জায়গা নিল এক অদ্ভুত শঙ্কা। সুভা আর সাবিহা একে অপরের মুখের দিকে তাকালো, চোখে মুখে মিশ্রিত ভয়ের ছাপ। আরিশ কোনো কথা বলল না। ওরা চুপ করে বসে রইল। বুকের ভেতর কেমন এক চাপা কাঁপুনি তৈরি হলো। এখন কি বলবে সে? হাসিটা কি তাকে বিরক্ত করলো? আরিশ দরজার বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে সুভা আর সাবিহা একে অপরের মুখে তাকালো একবার, চোখে মুখে মিশ্রিত ভয়ের ছাপ। আরিশ কোনো কথা বলল না। ওরা চুপ করে বসে রইল। বুকের ভেতর কেমন এক চাপা কাঁপুনি তৈরি হলো। এখন কি বলবে সে? হাসিটা কি তাকে বিরক্ত করলো? আমরা পরে আসছি। আপু চলো। সুভা সাবিয়াকে কুনোই দিয়ে গুঁতা দিল একটা। সাবিয়ার সাথে সাথে বসা থেকে উঠে দাঁড়ালো। হ্যাঁ হ্যাঁ চল। দুই বোন তাড়াহুড়ো করে বেরিয়ে গেল ঘর থেকে। ওরা তো ভয়ে কাচুমাচু ভাব করে বসে আছে কেবল। আরিশ চুপচাপ রুমে ঢুকে দরজা বন্ধ করে দিতেই ওরা ভয়ে ভয়ে বলে উঠল, আমি কিছু করিনি। আপনার অপছন্দের কোনো কাজ করিনি আমি। আরিশ গম্ভীর মুখখানা বজায় রেখে ওরার পাশে গিয়ে বসল। চোখে মুখের ভাব অদ্ভুত লাগছে তার। আকস্মিক মলিন কণ্ঠে বলল সে, গতকাল থেকে তুমি একবারও আমার দিকে তাকিয়ে হাসলে না পাখি, অথচ ওদের সাথে কত হাসি খুশি ছিলে। ওরা ভয়ে ভয়ে বিছানার কোনারায় সোজা হয়ে বসে আছে। বুকের ভেতর টিপ টিপ শব্দ হচ্ছে। আরিশ কিছুক্ষণ ওর দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর আচমকা হাত বাড়িয়ে ওরার থুতনিটা ধরে নিজের দিকে তাকাতে বাধ্য করলো। আমার চোখের দিকে তাকাও। কণ্ঠটা শান্ত, কিন্তু ভেতরের ভয়ঙ্কর হুমকি লুকিয়ে আছে। ওরা ধীরে ধীরে চোখ তুলল। হাসো। কি? কি? হাসো বলছি, আমার জন্য হাসো। ওরার ঠোঁট কাঁপতে কাঁপতে কষ্ট করে একটুখানি হাসির মতো ভঙ্গি করলো, কিন্তু সেই হাসিতে ভয় আর কষ্টই বেশি প্রকাশ পেল। আরিশ ভুরু কুঁচকে মাথা নেড়ে দিল, না এ হাসি না, এটা জোর করে আনা হাসি। আমি চাই তুমি ভেতর থেকে হাসো, আমার জন্য, শুধু আমার জন্য। কথাটা বলে সে অরাকে কাছে টেনে নিল বুকের ভেতর। অরার শরীর কেঁপে উঠল, চোখ থেকে পানি ঝরতে শুরু করলো। কাঁদছো কেন? আমি হাসি চাই, কান্না না। আরিশের কণ্ঠ যেন ঠান্ডা বরফের মতো। ওরা হেঁচকি তুলতে তুলতে বলল, আমি পারছি না। আরিশ হেসে উঠল অদ্ভুতভাবে। চোখে মুখে পাগলামির ছাপ ফুটে উঠল। তাহলে শিখিয়ে দেব কেমন করে হাসতে হয় হামিমবার্ড। আপনি এমন করছেন কেন আরিশ? ওরা থেকে থেকে কেঁপে উঠছে ভয়ে। চোখের পানি ঠেকানো যাচ্ছিল না। আরিশ আঙ্গুল দিয়ে ওরার চোখের কোণে জমা জল মুছে দিল। তারপর ভেজা আঙ্গুলে ঠোঁটে নিয়ে চেটে নিল। অদ্ভুত তৃপ্তির হাসি ফুটে উঠল তার ঠোঁটে। ওরা অবাক হয়ে ওর কাণ্ডকারখানা দেখল একবার। তোমার কান্না, তোমার কষ্ট, তোমার হাসি, সবটাই আমার জন্য হওয়া চাই পাখি। ওরা আতঙ্কে শ্বাস বন্ধ করে তাকিয়ে আছে তার দিকে। আরিশের মাথায় যে সমস্যা আছে সে বিষয়ে নিশ্চিত হলো সে। কিন্তু ওরার ভাবনার 12টা বাজিয়ে আচমকা আরিশের কণ্ঠ গলে গেল
মাখনের মতো। তবুও আমি চাই আমার জন্য তুমি হাসবে, আমার পৃথিবীটা হাসিতে ভরে যাবে। কথাটা বলেই অরার মুখ দু হাতে জাপটে ধরে ঠোঁটে চুম্বন এঁকে দিল। প্রথমে কোমল, তারপর ধীরে ধীরে পাগলামি বাড়তে লাগলো তার ভেতরে। এত জোরে, এত গভীরভাবে অরাকে কাছে টানলো যে অরার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। ওরা ধরফর করতে লাগলো, কিন্তু আরিশ ওকে আরও শক্ত করে বুকের ভেতর চেপে ধরল। তুমি পালাতে চাইছো কেন? আমি তো তোমাকে ভাঙবো, আবার গড়বো আমার মতো করে। চোখে মুখে স্পষ্ট উন্মাদনা, অথচ ঠোঁটে ঝরে পড়ছে এক অদ্ভুত হাসি। ওরা হাঁপাতে হাঁপাতে ফিসফিস করে বলল, আপনি আসলে পাগল। আরিশ মুচকি হেসে কানে ফিসফিস করলো, হ্যাঁ আমি পাগল, কিন্তু এই পাগলামি শুধু তোমার জন্য। তোমার মাঝে কিছু তো আছে যা আমাকে বারবার তোমার কাছে টানছে হামিমবার্ড। ওরার বুকের ভেতর দোলা দিয়ে গেল কথাগুলো। ভয়, কষ্ট আর অজানা আকর্ষণের মিশেলে সে একেবারে অসহায় হয়ে পড়ল। আপনি এরকম করলে আমি আরও অসুস্থ হয়ে যাব। তারপর কিন্তু রিসেপশন পার্টি আরও পিছিয়ে যাবে। সাহস করে বলল কথাটা। আরিশ একটু দমে গেল। সত্যি তো। আরিশ ওরাকে তবুও ছাড়ল না, বুকে জড়িয়ে রাখলো খুব যত্নে। মাথায় হাত বুলিয়ে দিল একবার। ওষুধ নিয়েছো? খাবার খেয়েছো তো? হ্যাঁ। তাহলে এগুলো খেয়ে নাও। পার্টি আর পেছনো যাবে না। ঠিক মতো খাওয়া দাওয়া করো, ওষুধ খাও। আমি বেরোচ্ছি, রাতে দেখা হচ্ছে। ওরা মাথা নেড়ে সম্মতি জানালো কেবল, কিন্তু পরক্ষণেই আরিশের তীক্ষ্ণ দৃষ্টিতে দ্রুত বলে উঠল, ঠিক আছে। আরিশ রুম থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো, কিন্তু দরজার কাছে গিয়েই হঠাৎ থেমে দাঁড়ালো। পিছন ফিরে তাকাতেই অরার বুকটা ধক করে উঠল। এই বুঝিয়ে আবারও শুরু হবে তার অদ্ভুত পাগলামি। কাম হেয়ার ডার্লিং, শীতল অথচ মোহময় কণ্ঠে ডাকলো আরিশ। ওরা ভয়ে ভয়ে এগিয়ে এলো তার কাছে। পরক্ষণে আরিশ ওর হাত দুটো নিজের পিঠের পিছে আলতো করে চেপে ধরে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। পুরনো ক্ষতর জায়গায় নতুন স্পর্শে হালকা ব্যথা বুকে দোলা দিল। মৃদু শব্দ বেরিয়ে এলো অরার ঠোঁটের ফাঁক গলে। কিন্তু আরিশ তাতে থামল না। ধীর আর গভীর টানে চুম্বন চালিয়ে গেল। আমি বাইরে বেরোনোর আগে সবসময় এভাবে আদর করে দিবে, ওকে? ওরা চোখ নামিয়ে ফিসফিস করে বলল, আচ্ছা। আরিশের সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকাল। কি আচ্ছা? ওরা লজ্জায় মাথা নিচু করে আরও আসতে বলল, দেব। সেই লাজুক স্বীকারোক্তি শুনে আরিশের ঠোঁটে এক তৃপ্তির হাসি খেলে গেল। আর কিছু না বলে হন করে রুম থেকে বেরিয়ে গেল সে। হাঁপ ছেড়ে বাঁচল ওরা, যেন বুকের পাথর চেপে রাখা বোঝা হঠাৎ করে সরে গেছে। খানবাড়িতে আজ প্রথম এলো ফুয়াদ। বিশাল গেট পেরিয়ে ভেতরে ঢুকতেই একরকম গাম্ভীর্য আর আভিজাত্যের ছাপ চোখে পড়ল। ভেতরে ভেতরে একটা অস্বস্তি হলেও মনের মধ্যে হালকা গর্ব কাজ করছিল। এটাই তাই বোনের শ্বশুর বাড়ি। ড্রয়িং রুমে ঢুকতেই তালহা এগিয়ে এলো হাসি মুখে। ফুয়াদ ভাই, কেমন আছো? দুজন কোলাকুলি করে নিল। আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালোই চলছে। বসো তুমি, আমি ভাবিকে খবর পাঠাচ্ছি। ওরা ভালো আছে তো তালহা? তালহা চুপ করে গেল। গতকালকের পর থেকে ওরাকে তো ঘর থেকে বের হতেই দেখেনি তালহা। আরিশ যে এভাবে তাকে ঘরে আটকে রেখেছে সেটা কিভাবে বলবে ফুয়াদকে? তবে তালহা তো জানে না কেন ওরা ঘরে বসে আছে। হ্যাঁ, তুমি বসো। আচ্ছা। ফুয়াদ মিষ্টির বাক্সটা তালহার হাতে দিয়ে সোফায় বসলো। তালহা প্রথমে রান্নাঘরে গিয়ে মিষ্টির বাক্সটা তামান্নার হাতে দিল এবং নাস্তা তৈরি করতে বলল। তারপর গেল দোতলার দিকে ওরাকে জানাতে ফুয়াদ এসেছে। এদিকে আফতাব খান মাত্র বাসায় ফিরেছেন। ড্রয়িং রুমের ফুয়াদকে দেখে ঠোঁটের কোণে হাসি ফুটল ওনার। ফুয়াদ বসা থেকে উঠে দাঁড়ালো তাকে দেখে। আরে বসো বসো, কেমন আছো? বাড়ির সবাই কেমন আছেন? আফতাব খান বিনয়ীভাবে শুধালেন। ফুয়াদ বসলো আবারও। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো বাবা, যাচ্ছে একরকম। বয়স হচ্ছে, তার উপর কাজের চাপ, বুঝতেই তো পারছো। ফুয়াদ মৃদু হেসে মাথা নেড়ে জি বলল কেবল। তুমি বসো তাহলে, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ অবশ্যই। আফতাব খান হাসি মুখে সিঁড়ির দিকে এগোলেন। বিকালবেলা মানেই শোভার কার্টুন দেখার সময়। শুনতে হাস্যকর লাগলেও বয়স যতই হোক তার এই অভ্যাসটা ছাড়তে পারেনি। তাই যথারীতি সময় মতো টিভির দিকে যাওয়ার জন্য সে গুনগুন করতে করতে আর অদ্ভুত ভঙ্গিতে নাচতে নাচতে ড্রয়িং রুমে ঢুকলো।
আস্তার গায়ে আকাশি রঙের ফ্রক টাইপ কামিজ, যেটাতে ছোট ছোট ফুলের নকশা আছে, চুলগুলো খোলা, হাঁটার সাথে সাথে দুলছে, হাতে গোলাপি চুড়ি যা নাড়াচাড়ায় টুংটাং শব্দ করছে। হঠাৎ সামনে বসে থাকা ফুয়াদকে দেখে একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেল শোভা। ওর নাচন কুদন এক নিমিষে থেমে গেল। ফুয়াদও হাসি চেপে রাখতে পারল না, ফিক করে হেসে উঠল। শোভা দ্রুত ভুরু কুঁচকে তার দিকে তাকালো। ফুয়াদ ভাইয়া কখন এলেন? এই তো একটু আগেই। তা তুমি এভাবে নাচতে নাচতে কোথায় যাচ্ছ? শোভার গা লাল হয়ে উঠল, গম্ভীর ভান করে উত্তর দিল, এখানেই আসলাম, টিভি দেখব। সে টিভি অন করে নির্লিপ্তভাবে রিমোটটা হাতে নিল, তারপর নির্দ্বিধায় ফুয়াদের পাশেই বসে পড়ল। আপনি একা একা বোর হচ্ছিলেন? ফুয়াদ হেসে মাথা নেড়ে বলল, তাই একটু হচ্ছিলাম। তুমি এসে ভালোই করলে। তালহা সেই কখন গেল ওরাকে ডাকতে, কিন্তু এখনও এলোই না। শোভা চোখ টিভির স্ক্রিনে আটকালো, তবে মুখ থেমে রইল না। এসে পড়বে, টিভি দেখুন আমার সাথে, বোর লাগবে না। আমি কার্টুন দেখি না শোভা, তুমি দেখো বরং। শোভা ভুরু কুচকে উঁচু করে তাকালো তার দিকে। কার্টুন সবাই দেখে ফুয়াদ ভাইয়া, আপনি শুধু দেখেন না। ফুয়াদ হেসে ফেলল আবারও। আর মুহূর্তটা যেন একেবারে প্রাণবন্ত হয়ে উঠল। ওদের কথার মাঝে তামান্না হাজির হলো হরেক রকম নাস্তার ট্রে নিয়ে। তার পেছনে সযত্নে হেঁটে এলো তাসলিমা খাতুনও। ফুয়াদ উঠে দাঁড়িয়ে সম্মান দেখালেন। কুশল বিনিময়ের পর সবাই আবার বসে গেল। ঠিক তখনই এলো ওরা, সবার দৃষ্টি যেন একসাথে তার দিকে ঘুরে গেল। গরমের দিন, অথচ ওরার গায়ে আটসাট করে ওড়না জড়ানো, এমনভাবে পেঁচানো যে গলার একটুও দেখা যাচ্ছে না। তার কপাল জুড়ে হালকা ঘাম চিকচিক করছে। ফুয়াদের দৃষ্টি থমকে রইল ওর মুখের দিকে। ওরার ঠোঁটের কোণে এক অদ্ভুত দাগ, যেটা লুকানোর চেষ্টা সত্ত্বেও চোখ এড়ালো না তার। এক মুহূর্তের জন্য ফুয়াদের মনে ধাক্কা লাগলো, কিন্তু ওরা দ্রুত অন্যদিকে চোখ ফেরালো যেন কিছুই হয়নি। কেমন আছো ওরা? ফুয়াদ মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলো। ওরা জোর করে ঠোঁটের কোণে হাসি টেনে উত্তর দিল, ভালো আছি আলহামদুলিল্লাহ। তার অন্তরের ভয় গ্রাস করে আছে তাকে। তালহা যে রুমে গিয়ে জোর করে তাকে ডেকে এনেছে, সেটা যদি কোনোভাবে আরিশ জানতে পারে, তখন কি হবে? বুকের ভিতর ঢিপ ঢিপ শব্দ যেন বাইরে শোনা যাচ্ছে। তারপর তসলিমা খাতুন ওরাকে একবার ভালো করে লক্ষ্য করলেন। কিছু না বলে অন্যদিকে মনোযোগ দিলেন। কী রে, কি ভাবছিস এত? ভাইয়ের কথায় সংবিত ফিরে পেল ওরা। মুচকি হাসলো মেয়েটা। কিছু না, মা বাবা আসবে তো আগামীকাল। হ্যাঁ, আরিশ ভাইয়া বললেই আসবে। এখন উনি কি করেন কে জানে, বলবে নিশ্চয়ই। তাহলে তো আসবেই। ওরা মুচকি হাসলো কেবল। ফুয়াদ আর কিছুক্ষণ গল্প করে সবার সাথে কুশল বিনিময় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বিদায় জানাতে গিয়ে ওরার মনে হলো হালকা এক শূন্যতা খচখচ করে উঠল, কিন্তু মুখে কিছু প্রকাশ করলো না। ফুয়াদ বেরিয়ে যেতেই ওরা নিঃশব্দে সিঁড়ি বেয়ে দোতলায় উঠে আবারও নিজের রুমে ঢুকে পড়ল। দরজা টেনে দিয়ে বিছানায় বসে গেল শান্তভাবে। কেমন আছে ওরা? কেমন দেখলি ওকে? ফুয়াদ বাসায় ফিরতেই প্রশ্ন ছুড়ে দিলেন রোকসানা মল্লিক। ভালোই আছে, তবে একটু কেমন যেন লাগছিল। মনে হচ্ছিল ভয় ভয়ে আছে। শার্টের বোতাম খুলতে খুলতে বলল ফুয়াদ। বাইরে প্রচুর গরম ছিল বলে শার্টের উপরে দুটো বোতাম খুলে বসল সে। রোকসানা চিন্তায় পড়ে গেলেন। ভয়? আরিশ নিশ্চয়ই বকাবকি করেছে হয়তো। এত ভেবো না, ও বাড়ির সবাই ভীষণ ভালো। আরিশ ভাইয়াও খারাপ না, তবে মাথা খারাপ লোক। রোকসানা দীর্ঘশ্বাস ছাড়ল। তা ঠিক। আচ্ছা, কালকে তো এমনি যাচ্ছি, তখন কথা বলে নেব অরার সাথে। হ্যাঁ বলিও, আমি রুমে যাচ্ছি। বসা থেকে উঠে সামনের দিকে এগোতে এগোতে বলল ফুয়াদ। রুকসানা গলা উঁচিয়ে বললেন, আমি খাবার গরম করছি, তাড়াতাড়ি খেতে আসবি। বারবার ডাকতে পারবো না। ফুয়াদ মুচকি হেসে রুমের দিকে এগোলো। রুকসানাও রান্নাঘরের দিকে চলে গেলেন। ফুয়াদ ভালো করেই বুঝতে পেরেছে অরার ভয়ের কিংবা অস্বস্তির কারণ। বইয়ের ঠোঁটের অবস্থা দেখে যা বোঝার বুঝে ফেলেছে সে। কিন্তু এখানে কারো কিছু করার নেই। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে কারো কিছু বলার থাকে না। রাতের শহরটা দেখতে যেন অন্যরকম সুন্দর লাগছিল। অফিসে ছুটি হয়েছে মাত্র। সোলাইমান মল্লিক কেবল অফিস থেকে বেরিয়েছেন। আরিশ ওনার চাকরিটা কখনো নেয়নি, চাকরি কেড়ে নেওয়ার ভান করেছিল শুধু। আফজাল খান নিজে সোলাইমানের কাছে ক্ষমা চেয়েছিলেন। ফলশ্রুতিতে সোলাইমান আবারও খান ইন্ডাস্ট্রিতে ফিরে এসেছেন। আঙ্কেল
আকস্মিক আরিশের কণ্ঠস্বর শুনে পেছন ফিরে তাকালেন সোলাইমান। আরিশ এগিয়ে আসছে, কিন্তু অফিসের বাইরে এভাবে কেন ডাকলো সে? সোলাইমানের ভাবনার মাঝে আরিশ এসে দাঁড়ালো তার সামনে। কিছু বলবে? আগামীকাল সবাইকে নিয়ে অরার কাছে চলে আসবেন, রিসেপশনের পার্টি আছে। ঠিক আছে। আরিশ মৃদু হেসে যেভাবে এসেছিল ঠিক সেভাবেই চলে গেল। সোলাইমান মল্লিক কিছুক্ষণ দাঁড়িয়ে রইলেন, তারপর আবারও নিজের গন্তব্যে এগোতে লাগলেন। ড্রয়িং রুমে এসেছেন সোলাইমান, ফুয়াদ, রোকসানা একে একে সবাইকে খাবার পরিবেশন করে দিলেন। তারপর নিজেও বসলেন খেতে। সোলাইমান মল্লিক বললেন, আরিশ নিজে থেকে কথা বলতে এসেছিল আজ, রিসেপশন পার্টির জন্য আর কি। মুচকি হাসল ফুয়াদ। রোকসানা বললেন, যাক, অবশেষে ছেলেটার একটু হলেও মাথা ঠিক হয়েছে। হ্যাঁ, তোমার বোনপো পাগলের সর্দার, আর টুকটাক কথাবার্তা এখন তার সর্দারনি হয়েছে আমার বোন। ফুয়াদের কথায় চুপ করে রইলেন রোকসানা। সোলাইমান বললেন, বাদ দাও ফুয়াদ, অতীত বদলানো সম্ভব না, ভবিষ্যৎ নিয়ে ভাবো। আগামীকালের প্ল্যান করো। প্ল্যান আর কি, অরার জন্য কিছু উপহার তো নিতেই হবে। তা হবে, সে আমি দেখছি, ফুয়াদ বলল। সোলাইমান মল্লিক মুচকি হাসলেন। সবাই খেতে খেতে এরকম টুকটাক কথাবার্তা বলতে থাকলো। রাত 12টা ছুঁই ছুঁই। শহর নিস্তব্ধ নয়, বরং চারিদিকে এখনও ছুটে চলা যানবাহনের শব্দ ভেসে আসছে। মাঝে মাঝে হর্নের শব্দ মিলিয়ে যাচ্ছে রাতের হাওয়ায়। জানালার ফাঁক দিয়ে রাস্তার লাইটের হলুদ আভা ঘরে ঢুকে পড়ছে। সেই আলোতে অরার মুখটা আরও ক্লান্ত, আরও ভাবুক লাগছে। তামান্না খাবার দিয়ে গিয়েছিল কিছুক্ষণ আগে, কিন্তু ওরা এক কোণা পর্যন্ত মুখে দেয়নি। অপেক্ষা করছে আরিশের জন্য। তার ফেরার শব্দটুকুই যেন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হয়ে উঠেছে অরার কাছে। আফজাল খান এসেছিলেন কিছুক্ষণ আগে। অরার সঙ্গে অনেক কথাই বলেছেন তিনি। বেশিরভাগ কথা ছিল আরিশের শৈশব আর তার মাকে ঘিরে। ওরা জেনেছে আরিশ কখনো মায়ের ভালোবাসা পায়নি, বরং মায়ের কাছ থেকে এসেছে অবহেলা আর যন্ত্রণা। চোখের সামনে দিয়ে একদিন সুমনা চলে গিয়েছিল। ছোট্ট আরিশ তখন মাটিতে পড়ে ছটপট করছিল, কাঁদছিল অজস্র, শুধু মাকে ফেরাবার জন্য। কিন্তু সুমনা একবারও ফিরে তাকায়নি। সেই ঘটনার পর অনেক দিন অসুস্থ ছিল আরিশ, যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছিল সে। সারাক্ষণ কল্পনায় মায়ের সঙ্গে কথা বলতো, তাকে ফিরে আসতে বলতো। এইসব দিনের বেদনার গল্প শুনে আজ অরার বুকটা হাহাকার করে উঠছে। মানুষটার ভেতর থেকে আসলে কোমল, শুধু বাইরের আবরণটাই এত কঠিন। আর এই 2 দিনে ওরা নিজেও বুঝে গেছে সে অকারণেই আরিশের প্রেমে পড়ে গেছে। কোনো ব্যাখ্যা নেই, কোনো যুক্তি নেই, তবুও হৃদয়টা তার দখলে হয়ে গেছে। তাই এখন সেই প্রেমকেই সঠিক পথে নিয়ে যেতে চায় ওরা। আরিশকে সুখী করতে চায়, অন্তত চেষ্টা করবে, এই ভেবে গভীর নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো ওরা। রাতের হাওয়া জানালার কপাটে ধাক্কা দিচ্ছে, যেন তার সিদ্ধান্তের সাক্ষী হয়ে আছে এই শহরের নির্ঘুম রাত। এভাবে পায়চারি করছো কেন হামিমবার্ড? আকস্মিকভাবে আরিশ ঘরে ঢুকে পড়তেই হকচকিয়ে গেল ওরা। তার চোখে মুখে যেন মুহূর্তেই ভয়ের ছাপ ফুটে উঠল। এতটাই ভরকে গেল যে পেছনে সরে যেতেই প্রায় পড়ে যাচ্ছিল মাটিতে। আরিশ এক লাফে এগিয়ে এসে কোনো মতো তাকে ধরে ফেলল। শক্ত হাতের ভরসায় ওরা আবারও সামলে উঠল, কিন্তু সেই স্পর্শে আরও বেশি অপ্রস্তুত হয়ে পড়ল সে। বুকের ভিতর কেমন যেন ধুপকানি শুরু হলো। আরিশ চুপচাপ তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর ধীরে ধীরে তাকে বিছানায় বসিয়ে দিল। ওরা নিচের দিকে চোখ নামিয়ে নিল, যেন দৃষ্টি মেলানোর সাহস নেই তার। আমি স্পাইডার ম্যান নই ওরা, যে দূর দূরান্ত থেকেও লাফিয়ে এসে ধরে ফেলবো। আরিশের গম্ভীর অথচ মজার কথা শুনে ঠোঁট টিপে হাসলো ওরা। ভীরু ভীরু দৃষ্টিতে তাকিয়ে বলল, আসলে আমি। হঠাৎ করে ওরা খেয়াল করলো আরিশের চোখ মুখ বদলে যাচ্ছে। স্বাভাবিক ভঙ্গি বদলে তীব্র কোদে ফুঁসছে ভদ্রলোক। ভয়ে শুকনো ঢোক গিলল ওরা। আরিশ ওরার গলা চেপে ধরে পিছনে মাথা এলিয়ে ধরে হিসহিসিয়ে জিজ্ঞেস করলো, তালহা কেন এসেছিল রুমে? চমকালো ওরা। আরিশ কিভাবে বুঝতে পারলো সেটা? এদিকে ওরার দম বন্ধ হওয়ার জোগাড় হচ্ছে। আরিশ যেন নিজের মধ্যে নেই। কথা বল, কেন এসেছিল? আমি কথা বলিনি আরিশ, প্লিজ। ওরার এমন অবস্থা দেখে গলায় হাতের চাপ কমিয়ে ফেলল আরিশ, তবে পুরোপুরি ছাড়ল না। কেসে উঠল ওরা। তোমাকে নিয়ে আলাদা বাড়িতে চলে যাব আমি। ওখানে কেউ আসবে না, তুমি শুধু আমার সাথে থাকবে। অন্য কোনো পুরুষ
তোমার নজরেই আসতে দেব না আমি। হুট করেই অরাকে বুকে জড়িয়ে ধরে, ওর কপাল থেকে শুরু করে মাথার তালুতে এলো পাথারি কিস করতে লাগলো আরিশ। ঘন ঘন অরা নিঃশ্বাস ফেলছে কেবল। আরিশ পাগলের মতো অরাকে কিস করতে করতেই হুট করেই আবার রেগে গেল। এই লিপস্টিক কেন দিয়েছ ঠোঁটে? তালহা তো দেখেছে এটা। ওরা কি বলবে ভেবে পেল না। ভীষণ অসহায় লাগছে ওর। কার সাথে সংসার করবে বলে ভেবেছিল সে? এরকম মানুষের সাথে কি থাকা সম্ভব? আর দেবে না লিপস্টিক? ফুপিয়ে কেঁদে উঠল ওরা। আরিশ তাতেও যেন শান্তি পেল না। ওরাকে কোলে তুলে নিল ঠিক বাচ্চাদের মতো করে। ওরাও টাল সামলাতে না পেরে আরিশের গলা জড়িয়ে ধরল। চোখে চোখ পড়তেই ওরার ছলো ছলো নয়ন দেখে থমকে গেল আরিশের হৃদস্পন্দন। ইস, কি মায়া মায়া ওই দৃষ্টি! আরিশ একটু শান্ত হলো। ওরার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। যতক্ষণ না সম্পূর্ণ লিপস্টিক মুছে যায় ততক্ষণ আলিঙ্গন করে গেল তাকে। ওরার চোখে জল। আরিশের গাল ছুঁয়ে যাচ্ছে। আরিশের বুকে অসহ্য যন্ত্রণা হচ্ছে। কেন হচ্ছে বুঝতে পারছে না সে। ব্যথা পেয়েছ? ঠোঁটের দিকে ইশারা করে জিজ্ঞেস করলো আরিশ। ওরা দুদিকে মাথা নেড়ে বলল না। শিওর হোম। আরিশ মৃদু হেসে ওরাকে নিয়ে গিয়ে দেয়ালের সাথে ঠেকিয়ে দাঁড়ালো। চমকালো মেয়েটা। আরও শক্ত করে আরিশের গলা জড়িয়ে ধরল ওরা। ফিসফিস করে বলল আরিশ, আই লাইক দিস কাইন্ড অফ অবসেশন। হোয়াট কাইন্ড অফ অ্যাফেকশন টু ডু ইউ লাইক ইট? ওরা ভ্যাবলার মতো তাকিয়ে আছে। কথা হচ্ছিল লিপস্টিক নিয়ে, অথচ এখন? আরিশ ওরার কোমরে মৃদু চাপ দিয়ে আবারও বলল, বলো, আমার খিদে পেয়েছে আরিশ। আরিশ ওরার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আসলে খিদেটা বেশি লেগেছে ওর, চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। কিন্তু আরিশ তো এই মুহূর্তে ওরাকে দূরে সরাতে পারবে না। ওরাকেও না খাইয়েও রাখা যাবে না। কিছুক্ষণ ওভাবেই দাঁড়িয়ে রইল আরিশ। তারপর সিদ্ধান্ত নিল আগে ডিনার, তারপর অন্য কিছু। ওকে, আমি ফ্রেশ হয়ে আছি, তুমি ততক্ষণে খেতে শুরু করো। আর হ্যাঁ, এরপর থেকে লিপস্টিক কম ব্যবহার করবে। ওরাকে বিছানায় বসিয়ে দিল আরিশ। ওরা মাথা নেড়ে সম্মতি জানালো শুধু। আরিশ ওয়াশরুমের দিকে এগোলো। সে চলে যেতেই ওরা বিছানায় শুয়ে পড়ল। আপাতত কয়েক মিনিট নিশ্চিন্তে শুয়ে থাকা যাবে ভেবেই স্বস্তি পেল সে। সন্ধ্যা নামতেই মল্লিক ভিলার চারপাশে যেন আলোর ভেসে উঠল। বিরাট সাদা প্রাসাদতুল্য বাড়িটা দূর থেকেই নজর কাড়ে। উঁচু লোহার গেটে ঢুকতেই দুপাশে সাজানো ফেইলি রাইটের সারি যেন পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে অতিথিদের। গেট থেকে মূল বাড়ি পর্যন্ত লম্বা কার্পেট পাতা, পাশে ফুল দিয়ে সাজানো খুঁটি আর সুগন্ধির মোমবাতির ঝলকানি। বাড়ির সামনের বাগানটা পুরোপুরি রূপকথার রাজ্যে পরিণত হয়েছে। রঙিন বাতির মালা গাছে গাছে ঝুলছে, মাঝে মাঝে বাতাসে হালকা দুলে উঠছে সেগুলো। এক কোণে বিশাল মঞ্চ তৈরি করা হয়েছে, লাল আর সোনালি কাপড়ের ঢাকা। উপরে ঝুলছে ক্রিস্টালের ঝাড়বাতি। স্টেজের দুপাশে তাজা ফুলে বানানো তোরণ, যেখান দিয়ে প্রবেশ করবে নবদম্পতি। বাড়ির মূল দোতলায় বিশাল বারান্দা, সেখানেও ঝাড়বাতির আলো ছড়ানো। জানালার কাচে প্রতিফলন আলোর ঝলক বাড়িটাকে আরও রাজকীয় করে তুলছে। দূর থেকে যেন মনে হয় খানভিলা কোনো প্রাসাদ নয়, বরং আলোকসজ্জায় মোড়ানো কোনো দুর্গ। অতিথিদের জন্য বাগানে বসানো হয়েছে ডিনারের টেবিল। সাদা কাপড়ে মোড়ানো টেবিলগুলোতে সাজানো রয়েছে রূপার বাসন। খাবারের ঘ্রাণ ছড়িয়ে পড়ছে চারপাশে। বিরিয়ানির সুগন্ধ, কাবাবের ধোয়া, মিষ্টির গন্ধ মিলে ভেসে যাচ্ছে বাতাসে। মাঝে মাঝে ওয়েটাররা ব্যস্ত পায়ে হেঁটে যাচ্ছে, হাতে নানা রকম ড্রিঙ্কস ও স্ন্যাক্সের ট্রে নিয়ে। ওরা আয়নায় সামনে বসে আছে। চারপাশে আলো ঝলমলে পরিবেশ হলেও তার চোখে মুখে মিশে আছে এক অদ্ভুত আতঙ্ক আর লাজুক আলো। পার্লার থেকে লোক এসেছিল, সাজিয়ে দিয়ে গেছে ওরাকে। ওর গায়ে অফ হোয়াইট সিল্কের লেহেঙ্গা, তাতে স্প্যানিশ গোল্ডের সূক্ষ্ম জড়ি আর সিকোয়েন্সের কাজ করা। আলো পড়লেই এক একটা অংশ থেকে ঝিলিক ছড়িয়ে পড়ছে, অথচ কোথাও বাড়াবাড়ি নেই, কেবল অভিজাত এক আভা। আঁচলটা ছিল হালকা নেটের। মাথার উপর থেকে বেয়ে আসা সেই স্প্যানিশ গোল্ড বর্ডার যেন পুরো লুকটা রাজকীয় করে তুলেছে। অরার গলায় মুক্তো আর হীরের মিশনে তৈরি নেকলেস, কানে লম্বা ডায়মন্ড ইয়াররিং, হাতে চিকন ব্রেসলেট, নরম কার্ল করা চুলগুলো গুজে দেওয়া হয়েছে ছোট্ট হেয়ার পিনে আবারও হীরের ঝিলিক। ওর চোখে স্প্যানিশ গোল্ড আইশ্যাডো
পাতলা কাজল, লম্বা ল্যাশ, একেবারে গভীর অথচ কোমল দৃষ্টি, ঠোঁটে হালকা পিঙ্ক লিপস্টিক, মুখের চারপাশে হালকা হাইলাইটার। আয়নায় নিজেকে দেখে ওরা নিজেই চমকে উঠল, যেন নিজের পরিচয় ওরা নয়, বরং অপরিচিত এক রাজকন্যা দাঁড়িয়ে আছে তার সামনে। অথচ বুকের ভেতরটা কাঁপছে। সাজগোজের আড়ালেও ভয় ঢাকতে পারছে না সে। এই যে লিপস্টিক দিয়েছে, সেজন্য যদি আরিশ রাগারাগি করে তখন কি হবে? ওরা তো মেয়েগুলোকে বলেছিল লিপস্টিক ব্যবহার করার দরকার নেই। কিন্তু কে শোনে কার কথা? অগত্যা ওইভাবেই চুপচাপ বসে রইল ওরা, যতক্ষণ না আরিশ এসে তাকে রুম থেকে বেরিয়ে বাইরে যেতে বলছে ততক্ষণ এভাবেই থাকতে হবে। ওরার আকাশ পাতাল ভাবনার মাঝেই তামান্না এসে ঢুকলো রুমে। পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলল, ভাবি, আজকে আপনাকে দেখে আরিশ ভাই তো ফিদা হয়ে যাবে। ওরা তামান্নার কথা শুনে মুচকি হাসল, তবে ওর মাথায় শুধু লিপস্টিকের বিষয়টা ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ হয়েছে, কিছু বলবে আপু? তামান্না বলল, এমনি এসেছিলাম ভাবি। আচ্ছা, আপনার কিছু দরকার হলে জানাবেন। ঠিক আছে। তামান্না নিঃশব্দে রুম থেকে বেরিয়ে গেল। ওরা চুপচাপ বসে রইল। আবার কিছুক্ষণের মধ্যেই বাবা মা ভাইয়া আসবে ভেবে একটু হলেও ভালো লাগছে ওর। সিঁড়ি বেয়ে উপরে উঠছে আরিশ। করিডোরে পৌঁছাতে পৌঁছাতে ওরার কথাই ভাবছিল সে। করিডোর পেরিয়ে বেডরুমে ঢুকে দেখলো ওরা চুপচাপ বসে আছে। আরিশের দৃষ্টি নিবদ্ধ হলো অরা নামক রাজকন্যার দিকে। ওরা বিস্ময় নিয়ে আরিশকে দেখছে। তার পরনে আছে ব্ল্যাক কালারের সিল্ক ব্লেজার, যার কাঁধে সূক্ষ্ম শাটিন বর্ডার, বুকের কাছে হালকা সোনালি বোট ফর্ম পিন, ব্লেজারের নিচে পরা সাদা ড্রেস শার্ট, হালকা ক্রিম টোনের টাই, প্যান্ট ও সিল্ক ম্যাটেড ব্ল্যাক, একেবারে স্লিম ফিট, পায়ে ক্লাসিক কালো লেদারের অক্সফোর্ড জুতা, হাতের কবজিতে সোনালি ও ডায়মন্ড মিশ্রিত লাক্সারি ওয়াচ, চুল ঠিকভাবে স্টাইল করা, পেছনে হালকা জেল দিয়ে। ওরা শুকনো ঢোক গিলল একবার। এর মধ্যে আরিশ ওর কাছাকাছি এগিয়ে গেল। প্রিন্সেস। ওরা মৃদু লজ্জা পেল যেন। আরিশ ঘোরে ডুবেছে ওরার ঘোরে। ওরা কিছু বুঝে ওঠার আগে আরিশ তাকে শক্ত করে বুকে চেপে ধরল। এত সুন্দর কেন তুমি পাখি? ওরা লজ্জায় মাথা নিচু করে ফেলল এবার। আরিশ নেশায় পড়ে গেল, ওরার নেশায়। তড়িৎ বেগে ওরার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আরিশ। চমকে উঠে দূরে সরতে চাইল মেয়েটা। এখন এরকম করলে যে মেকআপ নষ্ট হবে সেটা আরিশকে কিভাবে বোঝাবে ওরা? আরিশ কিস করতে করতে ওরাকে ফ্লোরে শুইয়ে দিল। ওরা হাঁসফাঁস করছে কেবল। রুমে খাট থাকতে ফ্লোরে কেন, সেই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ওর মাথায়। আরিশ যেন বন্য প্রণয়ে মেতেছে। সে নিজের ব্লেজার খুলে কিছুটা দূরে ছুঁড়ে ফেলল। সোজা হয়ে বসে শার্টের বোতাম খুলতে খুলতে ওরার দিকে তাকিয়ে মুচকি হাসল। ভয় পেল ওরা। এই ভদ্রলোক এখন কি শুরু করলো? পার্টিতে যাওয়ার মতো অবস্থায় থাকবে না ওরা। আরিশ, এখন এসবের সময় না, শুনুন। আরিশ ঝুঁকে ওরার ঠোঁটে আঙুল চেপে ধরে ফিসফিস করে বলল, সময় জ্ঞান ভুলে যাও এখন পাখি। আরিশ প্লিজ। আকস্মিক আরিশের চেহারার রং বদলে গেল। হঠাৎই ওরার গলা চেপে ধরে একটা থাপ্পড় বসিয়ে দিল গালে। হিসিয়ে উঠল সে। এখন আমার চাই, মানে এখনই চাই। একটু থেমে আবারও বলল সে, আমার প্রতি তোমার ইন্টারেস্ট দেখতে পাচ্ছি না কেন হামিম বার্ড? কেন বলো তো? আরি। ওরাকে চুপ করিয়ে দিয়ে ওর ঘাড়ে মুখ গুজে বলল আরিশ, আই আই নট ট্যাম্প টিং ইট নাফ ফর ইউ? অর আর ইউ নট শাট ইউ ফাইট? ডু ইউ ক্রেভ মোর or percent in another way? টেল মি ডার্লিং। ওরা কোনো মতে ভাঙা ভাঙা গলায় বলল, আমার নিঃশ্বাস। আরিশ ওরার গাল চাপ আলগা করে দিয়ে থুতনিতে হাত রাখলো এবার। ওরা সাজগোজ এক মুহূর্তে এলোমেলো করে দিল। সুন্দর পোশাকখানা ফ্লোরে গড়াগড়ি খেতে দেখে দীর্ঘশ্বাস ছাড়লো ওরা। বলো পাখি, কি সমস্যা? আমাকে পছন্দ করো না তুমি? আরিশ সোজা হয়ে বসে হেসে হেসে জিজ্ঞাসা করলো কথাগুলো, অথচ ওর চোখে গুলো টকটকে লাল হয়ে গেছে। কি ভয়ঙ্কর একটা রূপ! ওরা ভয়ে কিছু বলতে পারল না। আর তাতেই বাধ্য বিপত্তি। আরিশ ওরার পা ধরে নিজের কাছে টেনে আনলো। তারপর পায়ের আঙুল ঠোঁট ছুঁয়ে দিতে দিতে উপরে উঠতে লাগলো।
ওরা চুপ করে আছে, থরথর করে কাঁপছে ওর শরীর। এমন সময় দরজায় ঠক ঠক আওয়াজ শোনা গেল। আরিশ, আরিশ, কোথায় তুমি? নিচে সবাই তোমাদের জন্য অপেক্ষা করছে। আফতাব খানের কণ্ঠস্বর শুনে মাথা উঁচিয়ে তাকালো আরিশ। ওরা গোপনে টুক করে দীর্ঘশ্বাস ছাড়ল একটা। অন্তত এখনকার মতো তো বাঁচা গেল। আমি আসছি চাচ্চু, আপনি যান। ওকে, তোমার বাবা অপেক্ষা করছে, চলে এসো। আফতাব খান চলে গেলেন। ওরার দিকে এক নজর তাকিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ। শার্ট ব্লেজার পরে নিল, চুলগুলো হাত দিয়ে ঠিকঠাক করার চেষ্টা করলো। ওরাও উঠে দাঁড়ালো, হাত দিয়ে নিজের শরীর ঢাকার বৃথার চেষ্টা করলো একবার। আরিশ ওর পোশাকগুলো এগিয়ে দিল ওর দিকে, পরতেও সাহায্য করলো। যথাসম্ভব সব কিছু ঠিক করে নিল ওরা। আরিশ সব কিছু তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছিল। লিপস্টিক দিয়েছ এখন, সমস্যা নেই। পার্টিতে সবাই আসবে, সামাজিকতার একটা বিষয় আছে। কিন্তু তুমি কারো দিকে অপ্রয়োজনে তাকাবে না পাখি, তুমি শুধু আমার দিকে তাকাবে, বুঝেছ? ওরা মাথা নেড়ে বোঝার মতো করে সম্মতি জানালো। আরিশ মৃদু হেসে ওরার হাতটা ধরে সামনে এগোতে লাগলো। রুম থেকে বেরিয়ে এলো দুজন। দেখে মনে হচ্ছে যেন রূপকথার রাজকন্যা ও রাজপুত্র হেঁটে আসছে। মল্লিক পরিবারের লোকজনকে দেখে হাসি মুখে এগিয়ে গেলেন আফজাল খান। যথাসম্ভব অতিথিয়তা জানিয়ে বসতে বললেন তাদেরকে। ফুয়াদকে দেখে হাসি মুখে এগিয়ে গেল সুভা। সাবিহা অন্যদিকে নিজের বান্ধবীদের সাথে কথাবার্তা বলছে। তালহা আছে তামান্নার পিছু পিছু। সাবিহা বিষয়টা খেয়াল করলেও কিছু বলেনি। কেন জানি ওর মনে হচ্ছে তালহার সাথে তামান্নার একটা কিছু আছে, তবে এখন সেই বিষয় কথা বলার সময় নয়। ভেবেই কিছু বলল না সাবিহা। হাই ফুয়াদ ভাইয়া। শোভাকে দেখে মুচকি হাসল ফুয়াদ। পরনে তার হালকা গ্রের ফর্মাল স্যুট, সাদা শার্ট, সাথে ডার্ক ব্লু টাই, জুতাটা ফর্মাল। হ্যালো শোভা, কেমন আছো? আমি ভালো আছি। আপনি একা একা বসে আছেন কেন? ফুয়াদ শোভার দিকে তাকালো এবার। পরনে তার গায়ে ডার্ক ওয়াইন রঙের গ্রাউন, লম্বা টেইলি ডিজাইন, তাতে সোনালি সিকুয়েন্সের ঝলক, চুল খোলা ওয়েভি কার্ল, গলায় পাতলা ডায়মন্ড নেকলেস, হাতে গোল্ডেন ক্লাস আর হাই হিল শু। মেকআপের ডার্ক রেড লিপস্টিক, কড়া কাজল, চোখে একটু স্মোকি লুক, সব মিলিয়ে শোভাকে আজ অন্যরকম সুন্দর লাগছে। ফুহাদ যেন দৃষ্টি সরাতে পারছে না। কি হলো? শোভার কথায় ভাবনার ছেদ ঘটল ফুয়াদের। কিছু না তো, এমনি বসে আছি, তুমি গিয়ে এনজয় করো, আমার একা বসে থাকতেই ভালো লাগছে। শোভা ভেজ্জি কাটলো, বলল, কিছুক্ষণের মধ্যেই ভাবি চলে আসবে, তখনও কি এমনভাবে বসে থাকবেন? ফুয়াদ হাসলো এবার, বুঝলো শোভা তার সাথে সময় কাটাতে চাইছে। আচ্ছা চলো হাঁটি। শোভা খুশি হলো, বসা থেকে উঠে দাঁড়ালো। ফুয়াদও উঠল। চলুন। দুজনে কথা বলতে বলতে হাঁটতে লাগলো। চলবে ইনশাআল্লাহ।